একটা সময় ডাইনোসররা আমাদের এই পৃথিবী শাসন করত। আজ আমরা যেখানে হাঁটছি সেখানে তারাও হাঁটতো। এই পৃথিবীতেই শ্বাস নিয়ে এই পৃথিবীতেই যুদ্ধ করেছে। এই বিশালাকার এবং অদ্ভুত ডাইনোসর প্রায় 14 কোটি বছর ধরে এই পৃথিবী শাসন করেছে। এই ডাইনোসরের হাজার হাজার প্রজাতি ছিল। তাদের মধ্যে কেউ নিরামিষ এবং কেউ ছিল মাংসাশী। কিছু ডাইনোসর খুব শান্তিপূর্ণ প্রকৃতির ছিল, আবার কিছু ডাইনোসর ছিল খুব হিংস্র এবং বিপজ্জনক। তারা ছিল সেই সময়ের সবচেয়ে সফল প্রাণী। কিন্তু হঠাৎ এমন কি ঘটলো যার কারণে ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা সেই ঘটনা সম্পর্কেই জানবো। এর জন্য আমাদের কয়েক লক্ষ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে চলুন আজ থেকে 65 মিলিয়ন বছর পিছিয়ে যাই আর জানবো কিভাবে ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল। আজ থেকে প্রায় 65 মিলিয়ন বছর আগে পৃথিবীর আবহাওয়া ছিল স্বাভাবিক। চারিদিকে বড় বড় গাছপালা, সমুদ্রের শীতল হাওয়া আর ডাইনোসরের চিৎকারের শব্দ শোনা যেত। ডাইনোসরদের সমস্ত প্রজাতি পৃথিবীতে সুখে তাদের জীবনযাপন করছিল। প্রায় 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি বছর আগে পৃথিবী থেকে 200 মিলিয়ন মাইল দূরে থাকা মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে অ্যাস্ট্রয়েড বেল্টে চলমান একটি বড় অ্যাস্ট্রয়েডের সাথে সুদূর মহাকাশ থেকে আসা একটি ছোট অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে সেই বড় অ্যাস্ট্রয়েডটির দিক পরিবর্তন হয়ে যায়। অ্যাস্ট্রয়েড বেল্ট থেকে বেরিয়ে এসে এটি ঘন্টায় 22,000 মাইল বেগে সোজা পৃথিবীর দিকে আসতে শুরু করে। অ্যাস্ট্রয়েডটি যখন পৃথিবী থেকে 3,84,000 কিলোমিটার দূরে ছিল তখন পৃথিবীর উপগ্রহ চাঁদের সঙ্গে এর সংঘর্ষ হলে হয়তো ডাইনোসরের অবসান ঘটতো না, কিন্তু তা ঘটেনি। অ্যাস্ট্রয়েডটি চাঁদের খুব কাছ থেকে গা ঘেঁষে বেরিয়ে যায়। 40 কিলোমিটার ব্যাসার্ধের এই অ্যাস্ট্রয়েডটি প্রতি সেকেন্ডে পৃথিবীর দিকে ধেয়ে আসতে থাকে। যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসে তখন হঠাৎ করেই এর গতিবেগ বেড়ে ঘন্টায় 70,000 কিলোমিটার হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষের কারণে অ্যাস্ট্রয়েডটি একটি ভয়ঙ্কর আগুনের গোলায় পরিণত হয়। এর গতিবেগ এতটাই বেশি ছিল যার কারণে এটি মাত্র 4 মিনিটে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে। এর উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যার কারণে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে আঘাত করার আগেই হাজার হাজার প্রাণী ওই জ্বলন্ত আগুনের গোলা দেখে সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যে অ্যাস্ট্রয়েডটি মেক্সিকো উপসাগরের কাছে মাটিতে আঘাত করে এবং প্রায় 35,000 ডিগ্রি সেলসিয়াস শক্তির সাথে একটি ভয়ানক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণটি প্রায় 10টি হাইড্রোজেন বোমার বিস্ফোরণের সমতুল্য ছিল। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এই সংঘর্ষের সাথে সাথে পৃথিবীর লক্ষ লক্ষ টন ধাতু মহাকাশে চলে যায়। সংঘর্ষের স্থানে প্রায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার গভীর একটি গর্ত হয়ে গিয়েছিল। 16 মিনিট 40 সেকেন্ড পর ওই সংঘর্ষের ফলে পৃথিবীর চারপাশে প্রচণ্ড ভূমিকম্প শুরু হয়। এর ফলে সমুদ্রে বিশাল ঢেউ তৈরি হয় এবং একের পর এক সুনামির ঢেউ চারিদিকে বাড়তে থাকে। ভূমিকম্পের কারণে পৃথিবীতে থাকা সমস্ত সক্রিয় আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে শুরু হয়। ফলে সর্বত্র ডাইনোসর এবং অন্যান্য অনেক প্রাণীর ধ্বংস শুরু হয়। এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে বিকিরণের পরিমাণ এতটাই বেড়ে যায় যে 8,000 কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকা সমস্ত জীব সম্পূর্ণ পুড়ে মারা যায়। এখন আপনার মনে প্রশ্ন আসছে যে উড়ন্ত ডাইনোসররা যদি উড়ে পালিয়ে যায় তাহলে তারা বিলুপ্ত হলো কিভাবে? উড়ন্ত ডাইনোসররা মাটি থেকে পালিয়ে গেলেও মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবী থেকে মহাকাশে চলে যাওয়া ধাতু আগুনের গোলা আকারে পৃথিবীতে বৃষ্টির মতো পড়তে থাকে, যার ফলে সমস্ত উড়ন্ত প্রাণী বাতাসে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের 40 মিনিট পরে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা 100 ডিগ্রির বেশি বৃদ্ধি পায়, যার ফলে গাছপালা সহ সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের 90 মিনিট পর তাপমাত্রা 200 ডিগ্রির ওপরে চলে যায়, যার কারণে বিস্ফোরণের এলাকা থেকে হাজার হাজার মাইল দূরে থাকা ডাইনোসর বা অন্যান্য প্রাণীরাও এই তাপমাত্রা হাত থেকে বাঁচতে পারেনি। এই মহাবিপর্যয়ের কারণে পৃথিবীতে মোট 90% প্রজাতি বিলুপ্ত হয়ে যায় এবং 10% প্রাণীর মধ্যে যে সমস্ত প্রাণীর ওজন 25 কিলোগ্রামের কম ছিল তারাই বেঁচে গিয়েছিল। এইভাবে ডাইনোসর যুগের অবসান হয়েছিল। পৃথিবী থেকে ডাইনোসরের অবসান অন্য একটি প্রজাতির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসে। এই প্রজাতিটি ছিল স্তন্যপায়ী প্রাণী। তারা কিন্তু নিজেদেরকে এই মহাবিনাশ থেকে বাঁচাতে পেরেছিল। সেই সময় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে তারা মাটির নিচে বসবাস শুরু করে এবং বেঁচে থাকার জন্য সবকিছু খেতে শুরু করে। পৃথিবী আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং নতুন গাছগাছালি জন্মাতে থাকে। পৃথিবীতে সেই সময় যে অবশিষ্ট 5% জীব বেঁচে গিয়েছিল তাদের মধ্যে অ্যাডাপটিভ রেডিয়েশনের ফলে অনেক নতুন নতুন প্রজাতির জন্ম হতে থাকে। 5.5 কোটি বছর আগে পৃথিবীতে বানরের মতো প্রজাতির আবির্ভাব ঘটে। তাদের চোখ ছিল মাথার সামনের দিকে। সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। তাদের মেরুদণ্ডের সাথে মস্তিষ্কের সংযোগকারী ছিদ্র, যাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম, সেটি ধীরে ধীরে পিছনের অংশ থেকে মাঝের অংশে সরে আসে। ফলে তারা দাঁড়াতে ও সোজা হয়ে হাঁটতে শুরু করে। 470 কোটি বছর আগে পৃথিবীতে একটি বড় পরিবর্তন দেখা যায়।
পৃথিবীর টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে পৃথিবীর দুটি বড় অংশের ভূভাগ একে অপরের কাছে আসতে থাকে। এই দুই ভূভাগের সংঘর্ষের কারণে হিমালয়ের মতো একটি বিশাল পর্বত জন্ম হয়। এই পর্বতমালার কারণে আবহাওয়ারও পরিবর্তন হয়, ফলে পৃথিবী শীতল হতে থাকে, তুষারপাতও শুরু হয়। এই পর্বতমালা থেকেই পরবর্তীতে অনেক নদী তৈরি হতে শুরু করে। এই নদী আজ আমাদের অর্ধেকের বেশি জনসংখ্যার পানীয় জল সরবরাহ করে থাকে। প্রায় 3 কোটি বছর আগে গ্লোবাল কুলিংয়ের কারণে তৃণভূমি বৃদ্ধি পেতে শুরু করে এবং বনভূমি সংকুচিত হতে থাকে। সেই সময় এমন সব প্রাণীর বিকাশ ঘটে যারা খোলা মাঠে বসবাস করতে সক্ষম ছিল। প্রায় 1 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডল আজকের বায়ুমণ্ডলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু 40 লক্ষ বছর আগে এই পরিস্থিতির আবার পরিবর্তন হয়। পৃথিবীর টেকটনিক প্লেটে একটি ফাটল আবারও নড়াচড়া করতে শুরু করে এবং আফ্রিকার পূর্বাঞ্চলে একটি নতুন পর্বতশ্রেণী তৈরি হয়। এই পর্বতমালার উদ্ভবের কারণে এখানকার সবুজ বনাঞ্চলে মৌসুমী বায়ু আসা বন্ধ হয়ে যায়, আর এই কারণে এখানকার বনাঞ্চল বৃষ্টিশূন্য হয়ে যায়। এই বনেই বাস করত গ্রেট এপস। এরাই আমাদের পূর্বপুরুষ। তারা সাধারণত গাছে বসবাস করত এবং ফলমূল খেত। ওজনের কারণে তারা এক ডাল থেকে অন্য ডালে লাফ দিতে পারত না। তারা মাঝে মাঝে গাছের ডালে দুপায়ে হেঁটে যেতে পারত। পরে এই প্রজাতিটি গরিলা বা শিম্পাঞ্জিতে রূপান্তরিত হয় এবং সেখান থেকে পরে মানুষে পরিণত হয়। আফ্রিকার জঙ্গল শুকিয়ে যাওয়ার কারণে এই বন মানুষ খাবারের সন্ধানে প্রথমবার গাছ থেকে মাটিতে পা রাখে। কয়েক বছরের বিবর্তনের পর তারা 2 পায়ে হাঁটতে শুরু করে। আজ থেকে প্রায় 23 লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষ হোমো হ্যাবিলিস প্রথমবার পাথরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে ধারালো পাথরের সাহায্যে হাতুড়ি তৈরি করতে সক্ষম হয়। কয়েক বছর পর সময়ের সাথে সাথে আমাদের পূর্বপুরুষদের মস্তিষ্কের বিকাশ ঘটে। শিকারের সময় তারা শিকারকে নিয়ে নিজেদের মধ্যে লড়াই না করে দলবদ্ধভাবে শিকার করতে শুরু করে। এরা ছিল আমাদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস, যারা অন্যান্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। তারাই প্রথম আগুনের ব্যবহার করতে শিখেছিল। 2 লক্ষ বছর আগে আমরা প্রথম কথা বলতে শিখেছিলাম। ধীরে ধীরে আমরা জটিল শব্দ আওয়াজ করতে শিখেছিলাম। প্রথমবারের মতো কোনো কথাকে একজনের কাছ থেকে অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে বিভিন্ন শব্দ ব্যবহার করতে শিখি। এরপর প্রায় 1 লক্ষ বছর আগে আমরা মানুষ যে কোনো জায়গায় যেতে পারতাম। আমাদের হাতে অস্ত্র ছিল, আগুনের ব্যবহার জানতাম। তার ফলে মানুষ এবার আফ্রিকা থেকে বেরিয়ে বিভিন্ন মহাদেশে বসবাস শুরু করে। প্রায় 50,000 বছর আগে আইস এজ শুরু হয়। তখন কিন্তু মানুষ চায়না আর অস্ট্রেলিয়াতেও পৌঁছে গিয়েছিল। ধীরে ধীরে মানুষ ইউরোপ, এশিয়া, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং সেখানকার আবহাওয়া অনুযায়ী তাদের চেহারা ও গায়ের রঙও বদলে যায়। ধীরে ধীরে তারা কৃষিকাজ আর পশুপালন শুরু করে। সেখান থেকে বিভিন্ন শহরে স্থাপন করে। এখান থেকেই শুরু হয়েছিল বিজ্ঞানের অগ্রগতি। এখন তো আমরা আধুনিক বিশ্বে বসবাস করি। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরও অনেক পরিবর্তন এসেছে এবং ভবিষ্যতেও এই পরিবর্তন দেখা যাবে। বন্ধুরা, এই হলো ডাইনোসরের সমাপ্তি এবং মানুষের উৎপত্তির ইতিহাস।